জাগছে হিন্দু, বাজছে শঙ্খ, জয় শ্রীরাম বলছে অঙ্ক। কিছু বুঝলেন? যদি না বোঝেন তাহলে বুঝিয়ে বলছি। 152 আসনে নির্বাচন হলো। বিজেপি কত আসন পাবে? অমিত শাহ তার প্রেডিকশন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেডিকশন করেছেন, আমরা প্রেডিকশন করব। তবে গতকালের নির্বাচনের পর অ্যাকচুয়ালি কি হলো, এই নির্বাচনে পর্দার পেছনে কি খেলা হয়েছে, কতটা তৃণমূল খেলতে পেরেছে, কারণ অভিযোগ উঠছে বেশ কিছু জায়গায় ইভিএম বদল হয়েছে, বেশ কিছু জায়গায় ছাপ্পা রিগিংয়ের চেষ্টা হয়েছে, বেশ কিছু জায়গায় প্রার্থীকে মারধর করা হয়েছে। ওই যে গন্ডগোলের সময়টা অন্য জায়গায় অন্যরকমভাবে খেলা হয়েছে, এরকমটা তৃণমূল বোঝানোর চেষ্টা করছে। বিজেপি কর্মীরাও আশঙ্কা করছেন। সকাল থেকে অনেকেই আপনারা আমাকে মেসেজ করেছেন, অনেক ভিডিও পাঠিয়েছেন, আমাকে দেখিয়েছেন। সব মিলিয়ে একটা ক্যালকুলেশন আমাদের মাথাতেও রয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি গতকালের পর থেকে। তারপর যেটা আমরা বুঝলাম সেটা আজকে বিশ্লেষণ করব। কিন্তু যেটা আমরা প্রথম এবার দেখতে পেয়েছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন এমন একটা নির্বাচন, আমার যবে থেকে বোধ হয়েছে, যবে থেকে আমি সাংবাদিকতা শুরু করেছি, প্রায় 20 বছর হয়ে গেল রাজনৈতিক সাংবাদিকতা করছি আমি, এবং আমার এই নির্বাচনে আমি কখনো কোনোদিন দেখিনি যে এরকম নির্বাচন হয়েছে যেখানে কোনো খুন খারাপি হয়নি এখন অবধি। মাত্র একজনের প্রাণ গিয়েছে দাঁতনে, সেটা আলাদা বিষয়, কিন্তু ভোটের দিন কোনো সেভাবে বড় হিংসা হয়নি, বড় ধরনের রাজনৈতিক গন্ডগোল এখন অবধি আমরা কিন্তু দেখতে পাইনি। কিভাবে হলো, কেন হলো? ইলেকশন কমিশন করে দেখিয়ে দিল যে সেন্ট্রাল পুলিশ ফোর্স এলে তারা যদি ঠিকঠাকভাবে নির্বাচন করে, ফেয়ারলি নির্বাচন করে, তাহলে বাংলায় এটা সম্ভব, যেটা অন্যান্য রাজ্যে এতদিন সম্ভব করা গেছে। বাংলা, পশ্চিমবঙ্গ আলাদা নয়, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য। এখানকার মানুষও খাবার খায়, এখানকার মানুষ পাথর বালি কয়লা কয়েকজন খেতে পারে, কিন্তু সাধারণ মানুষ তারা ভারতের সংবিধানের উপরে আস্থাশীল, ভারতের সিস্টেমের উপর আস্থাশীল, ভারতের ইলেকশন কমিশনের উপর আস্থাশীল। এবং আমরা দেখলাম কিভাবে তৃণমূল প্রথম দফাতেই গুটিয়ে গেল। হ্যাঁ, একদম ঠিক শব্দ বলছি, কিভাবে তৃণমূল প্রথম দফাতেই গুটিয়ে গেল আমরা কিন্তু দেখলাম গতকাল। তৃণমূল বহু জায়গায় গতকাল এজেন্ট দিতে পারেনি, তৃণমূল বহু জায়গায় গতকাল ছাপ্পা দিতে বেশিরভাগ জায়গাতেই পারেনি, কোনো জায়গাতেই ম্যাসিভ রিগিং করতে পারেনি। বহু জায়গায় চেষ্টা করেছে, সেন্ট্রাল ফোর্স এমন বান্ডিল করেছে তাদেরকে ছুটে পালাতে হয়েছে। বহু জায়গায় তৃণমূল গন্ডগোল করার চেষ্টা করেছে। এখন অবধি আমার কাছে যা খবর, 800 জন গ্রেপ্তার হয়েছেন প্রায় বিভিন্ন কেসে। এই 800 জনের সুন্দর রকম করে লাল করা চলছে, পশ্চাৎদেশ লাল করা চলছে সুন্দর রকম ভাবে। যখন এরা বাইরে আসবেন, যখন ওই থানা থেকে বার করে নিয়ে যাওয়া হবে আদালত পর্যন্ত, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন অনেকে, আমরা দেখলাম, এটা দেখে আমাদের ভালো লাগলো। এবং সত্যি ভয় চলে গেছে, ভরসা আসছে, বোঝা যাচ্ছে এবারের নির্বাচনে। এবার প্রথম সেন্ট্রাল ফোর্স একেবারে ভয়বিহীন নির্বাচন করতে সক্ষম হয়েছে, কারণ পুলিশের আন্ডারে তাদের গুঁতোমুতি করতে হয়নি, পুলিশ তাদেরকে ব্যবহার করতে পারেনি সেভাবে। চেষ্টা করেছে বহু জায়গায়, অস্বীকার করব না, কিন্তু আলটিমেটলি সেন্ট্রাল ফোর্সকে এবার আর সেইভাবে ভুল বোঝানো যায়নি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় সেন্ট্রাল ফোর্স দেরিতে পৌঁছেছে বলে শোনা যাচ্ছে, অভিযোগ উঠছে, কিন্তু সেখানেও পুলিশের ওই কোন রাস্তা আগে যাবে, কোন রাস্তা দেরিতে যাবে, এই সমস্ত বিষয় ছিল। আমরা গতকাল কি দেখলাম, দুপুর 1:30টার মধ্যে গতকাল 62.2% ভোট পড়ে গেছে। কখনো ভেবে দেখেছেন এরকম হয়? দুপুর 12টা অবধি 30, 40, খুব বেশি হলে 45% ভোট হবে, তাই তো আমরা দেখেছি। তার মানে ইচ্ছা করে এতদিন স্লো ভোটিং করানো হতো। ভোটিং দ্রুত সম্ভব, পুরোপুরি যদি কেন্দ্রীয় বাহিনী থাকে, নির্বাচন কমিশনের যদি সদিচ্ছা থাকে, নির্বাচন কমিশন যদি সঠিক গাইডলাইন মেনে ভোট করাতে পারে, তাহলে 90-92% ভোট হতে পারে, করে দেখিয়ে দিয়েছে। আগে কখনো শুনেছেন 92% ভোট হয়েছে? কিন্তু হ্যাঁ, এটা ঠিক, আমরা মনে করি যে এসআইআর এর পেছনে বড় ভূমিকা আছে। বড় ভূমিকা কি আছে? এসআইআর এর অবশ্যই ভূমিকা আছে, কারণ ভুয়ো ভোট তো এখন আর সেভাবে নেই। বেশিরভাগ ভুয়ো ভোট বাতিল হয়ে গেছে। মৃত মানুষের ভোট, ডবল এন্ট্রি ভোট, খাতায় কলমে শুধু ভোট কিন্তু মানুষ নেই, এরকম যে ফেক ভোট ছিল, একেবারে এসআইআর এর পর ভোটার তালিকা অনেকটা শুদ্ধিকরণ করা গেছে, বেশিরভাগটা শুদ্ধিকরণ করা গেছে,
কিছু হয়তো ঘাপলা জল মেশানো এখনো থাকতে পারে, কিন্তু বেশিরভাগ তো শুদ্ধিকরণ হয়েছে। এবং সেটা করার ফলে আমরা দেখতে পেলাম যে আগেও তো পশ্চিমবঙ্গে আমরা 82%, 85% অবধি ভোট হতে দেখেছি। তার মানে বাংলার মানুষ এবার এসআইআর এর পর ঠিক একইভাবে বরং অনেকটা উৎসাহের সাথে এই তীব্র দাবদাহের মধ্যে সকাল থেকে বিকেল অবধি যেভাবে ভোট হয়েছে, বোঝা গেছে পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর এর পর এই সিস্টেমের উপরে এখনো বিশ্বাস করে, তারা গণতন্ত্রের উপরে এখনো বিশ্বাস করে, তারা গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব চেষ্টা করেছিলেন, খুব ভয় দেখানোর চেষ্টা করেছিলেন হিন্দুদের, বলেছিলেন 1 সেকেন্ডে 12টা বাড়িয়ে দেবে, মা বোনেদের উস্কেছেন। তার কথা মা বোনেরা শোনেনি। কিছু তোলামুলি সুবিধাভোগী দুষ্কৃতী তো পুরুষ শুধু হয় যেমনটা নয়, মহিলাও হতে পারে। সুবিধাভোগী শুধু পুরুষ মানুষ হয় এমনটা তো নয়। তৃণমূলের বহু প্রমীলা বাহিনী আছে যারা তৃণমূলের আমলে সুবিধা সত্ত্বভোগ করে। সেই সুবিধাভোগী মানুষের একটা অংশকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন রাজ্যের কেয়ারটেকার, বিদায়ী মুখ্যমন্ত্রী, আর কদিন পরে থাকবেন না, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারাও ঝ্যাঁটা হাতে বেরোননি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের প্রমীলা বাহিনীকে যে যেখানেই সেন্ট্রাল ফোর্স দেখবেন ঝ্যাঁটা নিয়ে বেরোন। কিন্তু ঝ্যাঁটার তুলনায় ডান্ডা যে অনেক বেশি জোরালো সেটা কিন্তু সাধারণ মানুষ এবার বুঝেছে। কেউ ভয় দেখাতে আসেনি। গতবার শীতলকুচিতে যে প্রভোকেশন হয়েছিল সেই প্রভোকেশন এবার দেখানো হয়নি, দেখানো যায়নি, দেখাতে পারেনি। কিছু জায়গায় দেখলাম লুঙ্গি বাহিনী দৌড়চ্ছে, লুঙ্গি বাহিনী লাফাচ্ছে, কিন্তু সেই দৌড়ানো ছোটানো লুঙ্গি বাহিনীকেও বেশ ভালো রকম ভাবে ধোলাই করা হয়েছে। লুঙ্গি বাহিনী কালকে ভালো মতন ধোলাই হয়েছে বিভিন্ন জায়গায়। যারা প্রার্থীকে মারতে এসেছেন তারাও গ্রেফতার হয়েছেন, ধোলাই খাচ্ছেন, আগামীতেও ধোলাই খাবেন। এবং যারা বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্সের উপরে পাথর ছুঁড়েছেন, যে হাত দিয়ে পাথর ছুঁড়েছেন সে হাতে এখন তাদের ব্যথা করবে, অনেক দিন ব্যথা করবে। ভালো সময় আসছে ভদ্রলোকেদের। আর লুঙ্গি বাহিনী, তাণ্ডব বাহিনী, গুজব বাহিনী, তাদের খারাপ সময় আসছে, লিখে দিন। কারণ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে ভেবেই নিয়েছেন যে গণতন্ত্রের পুনরুদ্ধার তারা করবেন, এবং সেই আস্থা মানুষের মনে কিন্তু দানা বেঁধেছে। বিজেপির ভয় আউট, ওই যে ভরসা ইন যেটা স্লোগান তুলেছে ভারতীয় জনতা পার্টি, তৃণমূলের ভয় আউট, সেই ভয় সত্যি অনেকটা আউট হয়ে গেছে। বুথ জ্যামিং হয়নি, সোর্স জ্যামিং মানে বিভিন্ন জায়গায় ভোটারদের ভয় দেখানো, তাদের ভোট কেন্দ্র না ঢুকতে দেওয়া, এটা কিন্তু আমরা দেখেছি করতে পারেনি তৃণমূল। বহু চেষ্টা করেও এবার করতে পারেনি। তাদের মনোবল এবার তলানিতে চলে গেছে, যার জন্যই এই 92.2% ভোটার ভোট দিতে পেরেছেন। 92.2% ভোট পড়েছে এবারের বঙ্গে। ভাবতে পারছেন 92.2, অবাক করার কাণ্ড হয়েছে এবার। এবং দুপুর 2টোর সময় আমরা দেখেছি যে 62.2% ভোট পড়ে গেছে। বিকেলে 3:30-র মধ্যে আমরা দেখেছি 78.8% ভোট পড়ে গেছে। আমরা সন্ধ্যা 5:30টার সময় দেখেছি সেটা বেড়ে হয়ে গেছে 89.9%। অর্থাৎ বোঝা যাচ্ছে যে অবিচ্ছিন্ন গতিতে ভোট কিন্তু পড়েছে। এমন নয় কখনো কম হয়েছে, কখনো বেশি হয়েছে। আগে আমরা যেমন দেখতাম সকালবেলা খুব তাড়াতাড়ি ভোট হচ্ছে, তারপর দুপুরবেলার পর ভোট স্লো হয়ে যেত, কিন্তু ভিতরে টিপ টিপ শব্দ শোনা যেত। ইভিএম এর যে আওয়াজ সেটা আমরা ভিতরে শুনতাম, মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, তারপরে ইভিএম এ কারা যেন এসে ভোট দিয়ে যেত। তারপর আমরা শুনতাম যে বিভিন্ন রাজনৈতিক দলের বা সাধারণ মানুষের যারা মৃত পিতামাতা আছেন তারা ওই সময়টা কে বা কারা প্ল্যানচেট করে তাদের ডেকে এনেছে, আর তারা ভোট দিয়েছেন, আবার চলে গেছেন, কিন্তু নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন কারোর সাথে দেখা করেননি। এবার সেটা হয়নি। এবার কন্টিনিউয়াস গতিতে ভোট হয়েছে, ফলে মানুষ ভয়কে অনেকটা জয় করতে পেরেছে। এবার আপনাদের কয়েকটা জায়গায় কিন্তু এর উল্টো প্রভাব হয়েছে। বিধানসভা ভিত্তিক যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো এসআইআর এর নির্দিষ্ট কিছু অঞ্চলে ব্যাপক প্রভাব পড়েছে, যার ফলে প্রকৃত ভোটের হার এবং প্রদর্শিত ভোটের হারের মধ্যে বড় পার্থক্য তৈরি হয়েছে। যেমন মালদার ক্ষেত্রে, মালদাতে অপরিবর্তিত ভোটের হার হচ্ছে 93.7%, কিন্তু এসআইআর সংশোধিত হার হচ্ছে
9%। অন্যদিকে ভগবানগোলায় 97% ভোট আগে হতো, সংশোধিত ভোট হয়েছে 77%। শামশেরগঞ্জে এটা হচ্ছে 96% ভোট আগে হতো, এখন হয়ে গেছে 62.4। লালগোলাতে এটা ছিল 96%, সংশোধিত হয়েছে 70%, পার্থক্য প্রায় 26%। মানে কিছু কিছু জায়গায় যেখানে বিশেষ বিশেষ সম্প্রদায়ের বাস আছে, কিছু কিছু জায়গায় যেখানে লুঙ্গি বাহিনীর তাণ্ডব ছিল, সেই সমস্ত জায়গায় চরম রাজনৈতিক মেরুকরণ এবং বুথ ভিত্তিক সক্রিয়তার ইঙ্গিত কিন্তু মিলেছে। এবার দেখুন, যতই মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোটের আগে থেকে আমরা দেখছিলাম কন্টিনিউয়াসলি ভয় দেখানোর চেষ্টা করছিলেন, কন্টিনিউয়াসলি তিনি বলছিলেন যে একটা শ্রেণী যদি ভেবে নেয় 12টা বাজিয়ে দেবে, 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, কিন্তু সেই শ্রেণী কিন্তু এবার 12টা বা 13টা একটাও বাজাতে পারেনি, বরং সেই শ্রেণীর পেছনে 12টা 13টা করে লাঠি পড়েছে। আমরা গতকাল দেখলাম বিভিন্ন জায়গায় যে কি হয়েছে। গতকাল বিভিন্ন জায়গায় আপনারা দেখলেন না যে তৃণমূলের বাড়িতে পুলিশ পৌঁছে গেছে, সেন্ট্রাল ফোর্স পৌঁছে গেছে। নন্দীগ্রামে এক বড় হোঁতা ছিল, বিশেষ সম্প্রদায়ের হোঁতা, সে বাইকে করে বিভিন্ন জায়গায় ভোটারদের ভয় দেখাচ্ছিল। এবার শুভেন্দু বাবু তো ওখানে আপনি জানেন নেটওয়ার্ক খুব স্ট্রং, কয়েক সেকেন্ডের মধ্যে খবর চলে এসেছে। একেবারে সেন্ট্রাল ফোর্সকে তিনি ধমক দিয়েছেন, দেওয়ার প্রয়োজন ছিল। এবার দেখুন, সেন্ট্রাল ফোর্স সবসময় সব গ্রামের ভিতরের খবর জানতে পারবে না, তাদের তো খবর পৌঁছে দিতে হবে। শুভেন্দুবাবু পৌঁছে দিয়েছেন এবং সেন্ট্রাল ফোর্স বাড়িতে গিয়ে তালা খুলতে বলেছে তালা খোলো। আমরা দেখলাম সেই সময় বাড়ির মহিলা কাচুমুচু হয়ে বললেন যে উনি বাড়ি নেই। মানে তৃণমূল নেতার মহিলারাও যে আজকে ভয় পেয়েছেন, তাদের হাজবেন্ডরা যে আকাম কুকাম করেছেন, তার খারাপ লাগে যে মহিলাদের উপরেও এরকম হচ্ছে। কিন্তু বর যদি এরকম আকাম কুকাম করে তো বাইরের লোকেদের তো এটা শুনতে হবেই। দেখলাম যে তারা বলছে যে বাড়ির কর্তা বাড়িতে নেই, দুদিন আগে পালিয়েছে, ঘরে নেই, মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা তারা করছিলেন, কিন্তু আলটিমেটলি সেটা কিছু হলো না। আমরা জানি যে সেও ধরা পড়বে। বড় বড় হোতা হয়েছেন, বড় বড় নেতা হয়েছেন, যারা বিভিন্ন জায়গায় মানুষকে এতদিন চমক ধমক দিতেন, তারা দেখলাম কালকে কিন্তু কার্যত গুটিয়ে গেছিলেন। শুধুমাত্র কয়েকটা জায়গায় তৃণমূল কংগ্রেস ইভিএম এদিক ওদিক করার চেষ্টা করেছে। বেশ কয়েকটা জায়গায় চটি চাটা যারা পুলিশ আছে, যাদের চটি চাটতে চাটতে জিভটা ক্ষয়ে গেছে, কথা বলতে পারে না তারা ঠিক মতো, তারা রাতের অন্ধকারে ইভিএম অনেক কারসাজি করার চেষ্টা করেছে। কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরাও সামনে এসে কিন্তু রুখে দাঁড়িয়েছে। পুলিশ দেখে আগে বিজেপি কর্মীরা ভয় পেয়ে যেত, তারা বুঝেছে এখন যদি রুখে না দাঁড়াই তাহলে আগামী 5 বছর ভয় পেয়ে চলতে হবে। এর জন্য তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং বেশিরভাগ জায়গায় দায়িত্ব নিয়ে বলছি ইভিএম হেরফের করা যায়নি। তবে এখনও আমাদের সচেষ্ট থাকতে হবে, দেখতে হবে যাতে স্ট্রং রুমের ভিতরে কোনো রকম কারসাজি না করতে পারে। আমরা এবার বিশ্বাস রাখি যেভাবে ইলেকশন কমিশন সুস্থভাবে নির্বাচন করাতে সক্ষম হয়েছে, আর ইভিএম কারচুপি করা যাবে না। কাউন্টিংয়ের সময় কোনো রকম গন্ডগোল পাকানো যাবে না বলেই আমরা বিশ্বাস করি, কারণ সেন্ট্রাল ফোর্সকে এবার কানে মন্ত্র দেওয়া আছে যে ভোটটা ঠিকঠাকভাবে করাতে হবে। কোনো রাজনৈতিক দলের চটি চাটলে চলবে না। এর জন্যই আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় ঠিকঠাকভাবে নির্বাচন হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা কুমারগঞ্জেও দেখলাম যখন প্রার্থীকে মারার চেষ্টা হচ্ছে, পুলিশ কিন্তু বাঁচানোর চেষ্টা করেছে। এটা আমরা দেখেছি, দেখে ভালো লাগছে। কারণ এর আগে বিজেপির সাংসদ যখন মার খেয়েছিলেন তখনও পুলিশের ভূমিকা ভালো ছিল না, আমরা সেটা দেখেছি। এবং পুলিশের ভূমিকা পশ্চিমবঙ্গে ভালো না থাকাটাকেই আমরা স্বাভাবিকতা বলে মনে করতাম, এবং এখন যখন দেখছি বিজেপি বিরোধী প্রার্থীদেরও যখন পুলিশ বাঁচানোর চেষ্টা করছে আমাদের অস্বাভাবিক লাগছে, একটু নতুন মনে হচ্ছে, যেটা পুলিশের অ্যাকচুয়ালি কর্তব্য। কারণ পুলিশের পেনশন বা পুলিশের মাসিক বেতন এটা তো কালীঘাট থেকে ছাপাখানা থেকে কোনো ছাপা হয় না, এটা জনগণের ট্যাক্সের টাকা, এটা মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস আমার যেটা ভালো লাগলো, কোনো রকম হিংসা ছাড়া, যেমন বম্বিং ছাড়া নির্বাচন হয়েছে, জ্যামিং ছাড়া নির্বাচন হয়েছে, মানুষ সেভাবে মারা যায়নি, নির্বাচন হয়েছে। এবং আমার মনে হয় যে দ্বিতীয় দফায় এর কিন্তু একটা ব্যাপক ইম্প্যাক্ট পড়বে। দ্বিতীয় দফায় যখন ভাইপোর এলাকায় অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় ডায়মন্ড হারবারে যখন ভোট হবে, উত্তর 24 পরগনায় বালুর এলাকায় যখন ভোট হবে, অর্জুন সিংয়ের এলাকায় যখন ভোট হবে, মদন মিত্রর এলাকায় যখন ভোট হবে, কল্যাণ ব্যানার্জির ছেলের এলাকায় যখন ভোট হবে, তখন কিন্তু আমরা এর একটা প্রভাব দেখতে পারবো। এবং সবথেকে মজার ব্যাপার আপনারা জানেন, যখন কালকের নির্বাচনের পর যে ম্যাসিভ একটা হাওয়া উঠেছে বিজেপির পক্ষে, আপনারা অনেকেই জানার চেষ্টা করেছেন যে অ্যাকচুয়ালি কত আসন হবে। দেখুন, পুরো আসন বলতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে,
কিন্তু তারপরেও বলি বিজেপি 110-এর নিচে নামছে না। আপনারা শুনে অবশ্যই খুশি হবেন। বিজেপি 110-এর নিচে নামছে না। কুচবিহারে 9টি আসন রয়েছে, সেখানে বিজেপি 8টি সিট পাবে। আলিপুরদুয়ারে 5খানা আছে, 5খানার 5টাই বিজেপি পাবে। জলপাইগুড়ি 7টা আসন আছে, 7টার 7টাই বিজেপি পাবে। কালিম্পং, দার্জিলিং মানে মূল যে পাহাড় এলাকা, সেখানে 6টা আসন আছে, সেখানে 6টার 6টাই ভারতীয় জনতা পার্টি পারবে। খাতা খুলতে পারবে না। উত্তর দিনাজপুরে আমাদের হিসেব যা বলছে তাতে বিজেপি 9টার মধ্যে 5টা পাবে। দক্ষিণ দিনাজপুরে আমি কিন্তু আবারও বলছি এই ফল কিন্তু নাও মিলতে পারে, বিজেপির ফলাফল এর থেকেও ভালো হতে পারে, কিন্তু অ্যাজ এ কনজারভেটিভ, অ্যাজ এ সাংবাদিক হিসেবে যাতে এর নিচে বিজেপি না নামে সেইভাবেই এই এক্সিট পোল বা এই ফলাফলটা তৈরি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরে, সাউথ দিনাজপুরে 6টা আসন আছে, বিজেপি 5টাই পাবে। একটা কুমারগঞ্জ শুধু বিজেপির পক্ষে যেতে পারে। মালদায় 12টা আছে, মুসলিম বহুল এলাকা মালদা, সেখানে বিজেপি কমপক্ষে 5টা, হতে পারে 7টাও পেতে পারে, কিন্তু আমি কমপক্ষ ধরে এগোচ্ছি। কমপক্ষে বিজেপি 5টা আসন পাবে। এখানে তৃণমূল 1টা, সর্বোচ্চ 2টো আসন পেতে পারে। কংগ্রেস এখানে 3টে বা 4টে আসন পেতে পারে বলে আমার কাছে খবর আসছে, এবং আমারও তাই মনে হয়েছে ওইসব জেলা ঘোরার পর। মুর্শিদাবাদে 22খানা আসন আছে, এখানে ফলাফল বিজেপির এই জেলায় একটু খারাপ হবে। বিজেপি 4টি আসন পাবে, এবং মুর্শিদাবাদ আপনারা জানেন যে মুসলিম বহুল এলাকা, হিন্দু বহুল এলাকা ছাড়া বিজেপিকে কেই বা ভোট দেবে ওখানে, সাধারণত দেয় না। তো বিজেপি এখানে 4টি আসন পাবে। তৃণমূল 8টা 10টা পেতে পারে। কংগ্রেস শোনা যাচ্ছে এখানে 6টা পেতে পারে, শোনা যাচ্ছে নয়, ওখানকার অঙ্ক বলছে কংগ্রেস এখানে 6টা পাবে, এবং এজেইউপি 2টো আসন পেলেও পেতে পারে, 1টা কিংবা 2টো, 2টোর বেশি উনি তীর মারতে পারবেন না। উনি যতই বাহাদুরি করেন বাবরি মসজিদ বানানোর নাম করে, কিন্তু সেই বাবরি বাহাদুরি কাজ করেনি। 2টোর আসন বেশি এখানে পাবে না। বীরভূমে 11টা আসন রয়েছে। বিজেপি কিন্তু এখানে কামাল করবে, জানেন তো। বীরভূমে বিজেপির শক্তি অতটা ছিল না, এখানে সাংগঠনিক তো দুর্বলতা ছিল, কিন্তু তা সত্ত্বেও ওখানকার সামাজিক ইকুয়েশন এখন বদলে গেছে। বিজেপি ভালো ফলাফল করছে, ভালো ওখানে ক্যাম্পেন হয়েছে, প্রার্থীও ঠিকঠাক হয়েছে। বিজেপি এখানে 7খানা, 11টার মধ্যে 7খানা বিজেপি এখানে নিজেদের পকেটস্থ করতে চলেছে আসন। তৃণমূল খুব বেশি হলে 3টে 4টে পাবে। পশ্চিম বর্ধমানে 9টা, এখানে তৃণমূল 1টা সিট পেলেও পেতে পারে। এখানে বিজেপি কমপক্ষে 8খানা আসন পাবে। বাঁকুড়াতে 12টা সিট রয়েছে, সেখানে বাঁকুড়ায় বিজেপি খুব খারাপ হলে 10টা, আর ভালো হলে 11টা, 12টাও হয়ে যেতে পারে, তবে 10টা 11টা পাবেই, 10টা কমপক্ষে পাবে। তৃণমূল খুব বেশি হলে 1টা থেকে 2টো, এর বেশি উঠবে না। পুরুলিয়া 9, সেখানে বিজেপি 9টাই পেতে পারে, কিন্তু আমরা তাও ধরে নিচ্ছি যে বিজেপি 8খানা পাবে, তৃণমূল 1টা পেলেও পেতে পারে। পূর্ব মেদিনীপুর 16-0, কোনো কথা হবে না। এক কথাই বলছি, শুভেন্দু অধিকারীর যে জেলা পূর্ব মেদিনীপুর, অধিকারী গড়, এখানে 16-0 হবে। খেজুরি নিয়ে একটু ওখানে গোলমাল হচ্ছিল। খেজুরির যিনি প্রার্থী হয়েছেন, আমি ওখানে গেছিলাম, সেখানে বিজেপি কর্মীরা অনেকে ক্ষুব্ধ ছিলেন। সিপিএম থেকে আসা ব্যক্তিকে নাকি প্রার্থী করা হয়েছিল, ওখানকার লোকজন এরকম বলছিলেন। তো তা সত্ত্বেও ওই ক্ষোভ প্রশমন হয়েছে। একেবারে স্পষ্ট বার্তা বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে যে এবার ক্যান্ডিডেট নিয়ে কোনো ক্ষোভ বিক্ষোভ চলবে না। বেঁচে থাকলে, ভোটটা ঠিকঠাকভাবে হলে এবং তৃণমূল ক্ষমতা থেকে চলে গেলে তোমরা বাঁচতে পারবে, আর বেঁচে থাকলে অনেক রাজনীতি করতে পারবে, অসুবিধার কিছু নেই। কিন্তু তৃণমূল যদি চলে আসে তখন প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ হবে না, তোমরা পালানোর সুযোগ পাবে না। সেটা কাজ দিয়েছে, টোটকাটা কাজ দিয়েছে। ঝাড়গ্রামে আপনারা জানেন যে 4টে আসন আছে, এখানে তৃণমূল খুব বেশি হলে বিনপুর আসনটা জিততে পারে, একটা আসন। বিনপুরটা ছাড়া আর তৃণমূলের এখানে খাতা খোলার মতন জায়গা নেই। বিনপুরেও ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই আছে, 4-এ 4ও হতে পারে। খুব খারাপ হলে 3টে আসন বিজেপি পাবে। আর একটাই 152-র মধ্যে বেঁচে রইল পশ্চিম মেদিনীপুর জেলা, মানে যেখান থেকে দিলীপ ঘোষ প্রার্থী হয়েছেন, খড়গপুর সদর। পশ্চিম মেদিনীপুরে 15টা আসন আছে। বিজেপির যদি খুব খারাপ ফল হয় না, তারপরে ওখানে বিজেপি 10টা 11টা আসন পাবেই, 10টা তো কমপক্ষে। এরকম আমরা হিসেব করে দেখেছি, যে আমার হিসেবে বলছে বিজেপি সর্বনিম্ন 107, আর ভালো হলে 110 থেকে 115 যেতে পারে। অর্থাৎ সরকার গড়ার একদম দোরগোড়ায় চলে এসেছে ভারতীয় জনতা পার্টি। কারও কোনো রকমভাবে ক্ষোভ দুঃখ করার কোনো কারণ নেই। বিজেপি সরকারে আসছে। আমরা যেটা বলে শুরু করেছিলাম এবার, যে জাগছে হিন্দু, বাজছে শঙ্খ, জয় শ্রীরাম বলছে অঙ্ক। সত্যি অঙ্ক বলছে জয় শ্রীরাম। আর যদি আমাকে একবারে হিসাব করতে বলেন সেকেন্ড ফেজটা, তাহলে আমি বলে দিচ্ছি বিজেপি 160-এর নিচে যাচ্ছে না। আমি কিন্তু খুব কনজারভেটিভভাবে হিসেব করেছি, মানে অনেক জায়গায় যেখানে বিজেপি জিতবে, হয়তো জেতা উচিত, কিন্তু তাও আমি মনে করছি যে তৃণমূল যদি ঠিকঠাকভাবে ভোট করে তাহলে হয়তো
জেতার চেষ্টা করলেও তারা করতে পারে। আমি কিন্তু কম ধরেও বলছি বিজেপি 160-এর নিচে কোনোভাবেই নামবে না। এবং ফার্স্ট ফেজের যে হাওয়া সেকেন্ড ফেজের এলাকায় যখন পড়বে, আরও ঢুকবে, আরও ভিজিবিলিটি বাড়বে, আরও মানুষের মন ধীরে ধীরে, মানুষ তো শেষ মুহূর্তে অনেকে নির্বাচন মানে ঠিক করেন যে কাকে ভোট দেব, তো ভোলাটাইল ভোটাররা আরও বেশি বিজেপিমুখী হবেন। কারণ এইবার বিজেপি আস্থা দেখাতে সক্ষম হয়েছে যে ভয় করে ভোট হবে না, ভয় ছাড়া ভোট হবে, তৃণমূলের নেতারা কোনো গুন্ডামি মস্তানি করতে পারবে না। আর সেটা আমরা ফার্স্ট ফেজে দেখেছি, আশা রাখছি সেকেন্ড ফেজেও ওটা হবে। কারণ দক্ষিণ 24 পরগনাও একটা গণ্ডগোলের জায়গা, যেমন মালদা মুর্শিদাবাদ, কিন্তু সেখানেও খুব বেশি কিছু হয়নি। নওদার ছিটপুট একটা গণ্ডগোল আমরা দেখেছি, কিন্তু মোটের উপর তো এটা আমরা বলতে পারি, মানে একটা সময় সাংবাদিকরাও চাইলে একটা নেতাকে ফোন করি 2-4টে বোমটম ফেলে দিতে পারতো, কিন্তু এখন সাংবাদিকরা তো ছেড়ে দিন, নেতারাও নিজের ইচ্ছায় বোম মারতে পারছে না, বোম খুঁজে পাওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গে বোম বন্দুকের রাজনীতি এতদিন চলতো, সেই রাজনীতির কিন্তু অবসান হয়েছে। এটা দেখে ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারাও কমেন্ট করে জানাবেন। আপনারা প্রত্যেক দিন আমাদের ভিডিওকে ভালোবাসছেন, সেটা দেখে খুব ভালো লাগছে। তবে অনেকে এখনও সাবস্ক্রাইব করছেন না, বহু দর্শক আছেন যারা সাবস্ক্রাইব করছেন না, তাদের বলবো হাত জোর করে অনুরোধ যে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এটা তো কোনো খরচের ব্যাপার নয়। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতেই পারেন। আর যারা আমাদের এই লড়াইয়ে অংশীদার হতে পারেন, তারা দুটো জিনিস করতে পারেন। এক, জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন। মেম্বারশিপ ফিস একদম যৎসামান্য 29 টাকা থেকে শুরু, 3 ধরনের মেম্বারশিপ আছে। আর এছাড়াও আমাদের লড়াইয়ে আপনারা যদি আরেকটু সহযোগিতা করতে চান, সেটা আপনারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস, এবং আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল, যার নাম পলিটিক্যাল ডেইলি। ভালো থাকবেন।